ডিয়ার স্টুডেন্টস, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে রিটেনের গুরুত্বটা অনেক বেশি। এইচএসসি টেক্সট এক্সপ্লানেশন এবার খুবই ইম্পর্টেন্ট, কারণ টেক্সট থেকে অনেক প্রশ্ন করবে। তোমরা খুব মনোযোগ দিয়ে টেক্সটগুলো ভালো করে দেখে নাও। থ্যাংক ইউ। ইজ মোর ডেভোটেড, এত বেশি মানে নিবেদিত হওয়ার দরকার নেই কোনো কাজে। হি ইজ মোর ডেভোটেড অ্যান্ড কিন টু ডু হিজ ডিউটি ইভেন আফটার এনি সার্কামস্টেন্সেস, রাফ অর স্টর্মি, কোল্ড অর হট। যে কোনো অবস্থায় সে তার দায়িত্ব পালন করতে চায়, যেটা না করলেও চলে। তাহলে একটু বেশি রকম, তাই না, ডেডিকেটেড। যারা একটু বেশি রকম ডেডিকেটেড তারাও কিন্তু এক ধরনের ম্যানিক সাইকোলজিক্যাল একটা ডেফিসিয়েন্সি আছে তাদের। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ অফ দ্য পোয়েম লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ? তাহলে এটা এই ধরনের জিনিসগুলো আসবে কবিতা থেকে। দ্য সেন্ট্রাল মেসেজ অফ দ্য পোয়েম লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইজ দ্যাট দিস টু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিমান্ডস অফ হিউম্যান লাইফ। কোনটা? লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, তাই না? Without which life becomes unlivable and monotonous. Monotonous মানে কি? একঘেয়ে। এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। এই নাউনটা কি হয়? মনোটোন। What do you know about the etiquette and manners? What is the significance of please and thank you in everyday life? তাহলে সব টেক্সটের ভেতর থেকে খুঁটে খুঁটে বের করে নিয়ে আসছি। তাহলে বলতো ইয়াতে বলছে যে এটিকেট এন্ড ম্যানার্স বলতে কি বোঝো? তোমাদেরকে যদি বলি হোয়াট ইজ এটিকেট, এটিকেটটা কি ধরনের ওয়ার্ড? ইংলিশ আর ফ্রেঞ্চ? ফ্রেঞ্চ ওয়ার্ড। ইট মিনস দ্য কারেক্ট রুলস অর বিহেভিয়ার ইন আ সোসাইটি। এটা বলতে বলতে সমাজের সঠিক আচরণের দিকটাকে বলা হয় এটিকেট। বাট ম্যানার্স মে বি গুড অর ব্যাড, তাই না? আচ্ছা, তাহলে এটিকেট ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড এন্ড করে ফ্রম কালচার টু কালচার। ফর এক্সাম্পল, যখন সৌদি আরবের লোকজনেরা পরস্পর একজনের সাথে দেখা হয় তখন তারা কোলাকুলি করে, মানে এমব্রেস। তাহলে ইন আওয়ার কালচার ইট ইজ নট দ্যাট মাচ অ্যাভেলেবল, তাই কিনা? আবার যখন মানে ব্রিটিশ পিপল মিট করে তখন তারা হ্যান্ডশেক করে। তাহলে আমাদের একসময় মুরব্বীরা কিন্তু কোলাকুলি করতো, মানে সেটা পাল্টে আমরা এখন হ্যান্ডশেকে পরিণত হয়েছে, তাই কিনা? আচ্ছা, মানে কি ল্যাটিন আমেরিকার লোকজনেরা তারা সময়ের গুরুত্ব দেয় এইভাবে, তারা যদি কাউকে বলে যে আমি তোমার সাথে সকাল 9টায় দেখা করব, তাহলে সে দেখা করবে হচ্ছে 45 মিনিট দেরিতে, মানে 9:45, তাই কিনা? ল্যাটিন আমেরিকান কালচার। তাহলে ওটা ঠিক আছে। এবং তাদের আরেকটা অদ্ভুত বৈশিষ্ট্য যে তারা যদি দীর্ঘদিন পরে দুই বন্ধু বা ক্লোজ কারোর সাথে দেখা হয়, তারা দুইজন দুই দিক থেকে কাঁধ রেডি করে তার কাছে এসে ধাক্কাধাক্কি করে। যত বেশি খুশি হয় তত জোরে জোরে কাঁধ দিয়ে ধাক্কা দেবে। তাহলে বলতো ইট মে বি গুড টু দেম বাট ইট ইজ ব্যাড টু আওয়ার কালচার অর ইভেন আদার কালচার, তাই কিনা? বুঝতে পারছো? যত দি হ্যাপিয়ার দে আর টু সি ইচ আদার, দ্য হার্ডার দে স্ট্রাইক ইচ আদার, তাই না? তাহলে কালচার ডিফার্স করে ফ্রম কান্ট্রি টু কান্ট্রি। তারপরে আমি বলছিলাম যে ব্রিটিশ কালচারে টিচারদের নাম ধরে ডাকার রীতি আছে, তাই না? তাহলে এখন যদি আমি ব্রিটিশ কালচারে হতাম, তুমি হাই টুকু, গুড মর্নিং, সেটুকু মাইন্ড করতো না। বাংলাদেশি টুকুকে বললে পারে হ্যাঁ সে নিশ্চয়ই বাইরে বের করে দিবে, তাই না? বাংলাদেশি টুকুকে বললে পারে সে টার্গেট করে বের করে দিবে, তোর আর আসার দরকার নেই, তাই না? যেমন বিচ বলে যে মানে সমস্যাটা ঘটছিল, তারা জানো তো গল্পটা, তাই না? বলছিলাম কোন একটা গল্পে, ম্যাডাম বিচ, তা না বলছে ম্যাডাম বিচ, মানে যখন হচ্ছে ম্যাডাম বিচ তখন হচ্ছে ম্যাডাম কুকুরি। আমি আসছি বাংলাদেশ থেকে, আসলে তার নাম তো বিচ না, বিচ মানে সমুদ্র সৈকত। না না, বিচ মানে কুকুরি, ডগের স্ত্রী বাচ্চা, আর কুকুরের বাচ্চাকে বলে পাপি। আমরা কেউ বলে আদর করে, মায়েরা বলে আমাকে একটা পাপি দাও তো বাবা। একটা ভাষা কত দিকে, এটা বল অপভ্রংশ। একটা ভাষা বিকৃত হতে হতে গিয়ে একটা বিশেষ জায়গায় গিয়ে থাকে। ওই পাপি বললে পাপি দাও, এটা শব্দটা আসলে কত বড় একটা ভুল জায়গায় গিয়ে পৌঁছে গেছে, তাই না? এটাকে বল অপভ্রংশ। তুমি বেশি দূরে যেও না। আচ্ছা, পার্সপেক্টিভ। আচ্ছা, 10 নাম্বার। তাহলে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ফটোগ্রাফ অফ দ্য গ্র্যান্ডমাদার? তাহলে গ্র্যান্ডমাদার ফটোগ্রাফ সম্পর্কে কি জানো, তাই না? The grandmother was very old, dressed in a plain white saree. Her eyes were not very strong now. কি সব আছে না কথা?
বাট হার ফিঙ্গার্স মুভ কুইকলি উইথ দ্য নিডলস, কিন্তু সুইয়ের তালে তালে তার হাত দুটো খুব জোরে চলে, তাই না? কেন বৃদ্ধা যারা ইউজ টু, তাই না, অভ্যস্ত নিডলিং এ, তাদের হাত খুব দ্রুত চলে ইভেন আফটার এজেস, বয়স হওয়ার পরেও। অ্যান্ড দ্য নিডলস কেপ ক্লিকিং অল আফটারনুন। বই থেকে সরাসরি কোট করা, সারা বিকাল ধরে তার মানে সেলাই চলতেই থাকে। গ্র্যান্ডমাদার had her white hair, but there were very few wrinkles on her skin. কিন্তু শরীরে তার চামড়ায় ভাঁজ পড়েনি বললেই চলে। তারপরে পরেরটা, what thought crosses in our mind while we are driving a car and a motorbike? তাহলে কার বা মোটরবাইক চালানোর সময় আমাদের কোন চিন্তাটা আমাদের মাথায় আসে? What makes a difference between a computer and a man? ঠিক ক্লিয়ার আছে না তোমাদের? ড্রাইভিং ইজ অ্যান আর্ট, প্রথমেই একটা সাহিত্য, তাই না? তাহলে ড্রাইভিংটা হচ্ছে একটা শিল্প। When we are in the driving seat of a car, we have the steering and the horn in our hands, তাই কি না? The brake and accelerator under our feet. Eyes open, looking ahead, left and right. একদম হুবহু বই থেকে আছে। The same can be said about a motorcycle rider with some modifications. These are all very visible, but behind all there is something that keeps working unseen. কিন্তু এগুলোর আড়ালেও কিছু জিনিস অজান্তেই কাজ করে, and that is these are very visible, তাই না? The human brain is intelligent by nature. মানুষের মস্তিষ্ক হচ্ছে প্রকৃতিগতভাবেই উর্বর, বুদ্ধিমত্তা সম্পন্ন। It is the most sophisticated machine, সবচেয়ে উন্নত মেশিন, that is able to operate on ever changing conditions and standard of judgment. এটা যে সর্বদা পরিবর্তনশীল অবস্থায় কাজ করে এবং যে কোনো বিচার মানে মানুষের মাথা কাজ করে, কিন্তু কম্পিউটার কাজ করে না। কম্পিউটার ওয়ার্কস অ্যাকর্ডিং টু দ্য কমান্ড অফ দ্য অপারেটর, তাই কিনা? বাট হিউম্যান ব্রেন অটোমেটিক্যালি ওয়ার্কস অ্যাকর্ডিং টু সিচুয়েশন। তাহলে হুইচ ওয়ান ইজ বিগার, হুইচ ওয়ান ইজ গ্রেটার? হিউম্যান ব্রেন। What is abstract reasoning as mentioned in adolescence? আছে না abstract reasoning? ওই শব্দটা কিন্তু কেউ তোমরা বোঝো না। Abstract reasoning means something which is related to abstract understanding on issues like adolescent activities in different unwanted situations as mentioned in adolescence. কিছুই বুঝলে না কিন্তু। Abstract reasoning বলতে বোঝায় এমন কিছুকে যা হচ্ছে অদৃশ্য বোঝাপড়ার দিকে আমাদেরকে ইঙ্গিত করে on issues, বিভিন্ন রকম বিষয়ে, যেমন adolescent activities মানে কিশোর কিশোরীদের কর্মকাণ্ডের ইন ডিফারেন্ট আনওয়ান্টেড সিচুয়েশন, কিছু অপ্রত্যাশিত জায়গায় অ্যাজ মেনশন ইন অ্যাডোলেসেন্স। ফর এক্সাম্পল, একটা লোক রাস্তায় পড়ে আছে, তাই না? তো রাস্তায় পড়ে আছে, ওই লোকটা আসলে পড়ে আছে, কেউ কেয়ার করছে না, কিন্তু তোমার হিউম্যানিটি জেগে উঠছে, যদিও তুমি অনেক ছোট, তো তাকে তোমার পকেটে যা আছে তাই দিয়ে, অথবা আর 10 জন মানুষকে বললা যে একটু আপনারা সাহায্য করেন, এই লোকটা এভাবে পড়ে আছে। যদি কেউ একজন উদ্যোগ নেয়, তাহলে কিন্তু শিখে ওই লোককে ওখান থেকে রক্ষা করা যাবে। তো আর 10 জন মানুষ তাকে টাকা দিয়ে হেল্প করে তাকে মেডিকেলে বা কোথাও নিয়ে তাকে ট্রিটমেন্ট করানো, অথবা কোনো হেল্প করলো, তাই না? এটা কেবল অ্যাবস্ট্রাক্ট রিজনিং, যার জন্য আসলে কোনো মানে আগাম কোনো ট্রেনিং এর দরকার হয় না, উপস্থিত বুদ্ধি দিয়ে সেটা করতে হয়। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রিজনিং। তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট রিজনিং যেটা বলা হচ্ছে ইমপ্লিসিটলি, সেটা হলো যে যখন অ্যাবস্ট্রাক্ট রিজনে বলা আছে না, অ্যাবস্ট্রাক্ট এই মানে বোধহয় অ্যাডোলেসেন্স চ্যাপ্টারে বলা আছে যে কখনো কখনো মানে এইরকম হয় যে কোনো ছেলে, অ্যাডোলেসেন্ট গার্ল অর বয়, তাই না, তারা অ্যালকোহল সেবন করে, তারা ড্রাগ, ইউজুয়ালি দে টেক ড্রাগস অর ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপস, তাই কিনা? আবার কারো কারো বিয়ে হয়ে যায় অল্প বয়সে, যেমন শিল্পীর বিয়ে হয়েছে, তাই না? কয় বছর বয়সে? 15 ইয়ার্স ওল্ডে। তাহলে সে বিয়ে হওয়ার পরে ঠিকই শ্বশুর শাশুড়ির সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। তাকে ধরো কোনো মানে প্রিম্যাচিউর গার্ল হু ইজ গোয়িং টু বি দ্য উড বি ওয়াইফ অফ সামবডি এলস, তো ও যদি হঠাৎ করে তার প্রেম করে বিয়ে হয়ে যায়, তার প্রেম করে বিয়ে তো আসলে বাবা মারা কোনো মানসিক প্রস্তুতি ছিল না, তার আগেই তার বিয়ে হয়ে গেছে, কিন্তু সে শ্বশুর শাশুড়ির সাথে দিব্যি বুদ্ধিমত্তা খাটিয়ে সে তাদেরকে সালাম কালাম করে তাদের মন বুঝে চলছে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রিজনিং। মানে অ্যাকচুয়ালি she was not prepared, even her parents were not prepared, but she is working logically in the house of her in-laws, তাই না? তাদের শ্বশুর শাশুড়ির বাড়িতে সে দিব্যি মানে পরিস্থিতি অনুযায়ী সে নিজেকে মানিয়ে নিচ্ছে। অ্যাবস্ট্রাক্ট রিজনিং। What picture of is depicted by William Blake in a school boy? এটা ভালো স্কুল বয় পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে।
কি ধরনের পিকচার, খালি দোষারোপ করছে। ও যে বাধ্য অনুগত ছাত্র তাও কিন্তু না, ও পাজি বদমাইশ আছে, তাই না? খালি মা বাবাকে কমপ্লেন করছে যাতে কিভাবে স্কুল থেকে তাকে দূরে রাখা যায়। বলছে আমি যদি সামার ডেজে আমি যদি স্কুলে যাই তাহলে সামার ফ্রুটস, হাউ শ্যাল সামার ফ্রুটস অ্যারাইজ টু মি, আছে তো কবিতার মধ্যে। তো হি ইজ কমপ্লেইনিং এভরিথিং এলস। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই পিয়ার সাপোর্ট? আচ্ছা, পিয়ার সাপোর্ট, that peer support is when Shilpi and Rashid were unable to convince their close relatives of the risk and what was the latter outcome. মানে যখন শিল্পী তার মা বাবাকে বা নিকট আত্মীয় স্বজনকে বোঝাতে পারলো না মানে রিস্ক সম্পর্কে, অ্যাডোলেসেন্সের রিস্কটা কি, আর্লি বয়সে বিয়ে করবে বা বাচ্চা হওয়ার কি রিস্ক, সেটা সম্পর্কে যখন কনভিন্স করতে আনেবল হলো, তখন তার ল্যাটার আউটকামটা কি ছিল? তারা পিয়ার সাপোর্ট নিল। হোয়াট ডু ইউ মিন বাই পিয়ার সাপোর্ট? সমবয়সী মানুষ, ওদের সমবয়সী যে সমস্ত স্বাস্থ্যকর্মী আছে, স্বাস্থ্যকর্মী বিভিন্ন বয়সের স্বাস্থ্যকর্মী থাকে, তখন ওদের বয়সী সমবয়সের স্বাস্থ্যকর্মীদেরকে ইনভাইট করলো, তাই না? অথবা প্যারেন্টস পেয়ার, ওদের মা বাবাকে বোঝানোর জন্য তারা মা বাবা বয়সী যে আছে মানে যারা স্বাস্থ্যকর্মী আছে তাদেরকে দিয়ে মা বাবাকে বোঝানো। তাহলে মা বাবা বয়সী যে সমস্ত স্বাস্থ্যকর্মীকে দিয়ে বোঝানো হলো তারা হচ্ছে মা বাবার পেয়ার, সম মানে বয়সী। আর যদি বলে চিলড্রেন পেয়ার, মানে সন্তান তোমার যে সমস্ত চিলড্রেনদের বন্ধু বান্ধব যে বয়সী তাদেরকে দিয়ে বোঝানো হলে তাকে বলা হয় চিলড্রেন পেয়ার। তাহলে পেয়ার মানে হচ্ছে অফ দ্য সেম এজ, তাই না? সেম এজ। তারপর হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ডিলান মাহলিঙ্গাম এন্ড আলেকজান্ড্রা স্কট, অ্যালেক্স স্কট? তাহলে তোমরা এটা পড়েছো বোধ হয়, অনেকে পড়ো নাই, এত গভীরে যাবে না, তাই না? তাহলে তারা যে কেউ বলতো কেউ যে লেমনের স্ট্যান্ড ব্যবহার করে তারা মানে অনেক মানুষকে হেল্প করেছে, তাই না? তো ক্যান্সার ফাউন্ডেশনে তারা ডোনেট করেছে, তাই না, $1 মিলিয়ন এটসেট্রা। এখান থেকে আর করতে হবে আমেরিগো দিলে যেটাই হবে সেটাই প্রশ্ন আনসার করতে পারবা। আমেরিগোর সম্পর্কে খুব সহজ একটা গল্প। Explain water everywhere and all the birds did sing, water everywhere, not a drop to drink. এই চারটা লাইন দিয়ে খালি একটা লাইনের পাশে একটা টার্ম দিয়ে লেখো, এটা হচ্ছে আইরনি। এটা এই চারটা লাইন হচ্ছে আইরনি। কোন ফিগার সুইচ? আইরনি। কেন? চারিদিকে সর্বত্রই পানি, কিন্তু তারা এক ফোঁটা পানি পান করতে পারছে না, তাই না? এটা দুঃখজনক। কেন? বিকজ সি ওয়াটার ইজ স্যালাইন, তাই না, লবণাক্ত। আয়রনি বলতে ব্যঙ্গাত্মক পানি। এর মধ্যে একটা ব্যঙ্গ আছে, চারিদিকে পানি কিন্তু পানি এক গ্লাসও পান করতে পারছে না, যান বাঁচাতে পারতেছে না, তাই না? তাহলে সেটা একটা আয়রনি আছে, এখানে ব্যাখ্যা করা আছে। তারপরে এখান থেকে 19 নাম্বারটা ইম্পর্টেন্ট। 19 নাম্বার, হোয়াট ইজ ডায়াসপোরা? ইজ দেয়ার এনি এভিডেন্স অফ ডায়াসপোরা ইন বাংলাদেশ? ওই যে আছে রোহিঙ্গা, ভাগ্যিস রোহিঙ্গারা ছিল, মানে হাউ ক্যান ইউ এক্সাম্পলিফাই, তাই না, about it. আচ্ছা, diaspora, the term diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world, either because they were forced to do so or because they wanted to live on their own. Direct line আছে না, diaspora বলতে বোঝায় সে সমস্ত লোকজনদেরকে যারা তাদের নিজেদের বাড়িঘর ত্যাগ করেছে এবং পৃথিবীর অন্যত্র গিয়ে তারা বসতি স্থাপন করেছে। হয় তাদেরকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, or they wanted to live on their own, অথবা তারা স্বেচ্ছায় সেখানে গিয়ে বসতি স্থাপন করে, দুটোই। আর একটা ওই যে র্যাভেজেস অফ নেচার, প্রাকৃতিক ধ্বংসের কারণে অনেকে হয় হচ্ছে ডায়াসপোরাস। তার দুই একটা ফ্যামিলি চলে গেলে কি তাকে ডায়াসপোরাস বলা হবে? না, কমিউনিটি, গ্রুপ আর কমিউনিটি পুরোটাই। The word is increasingly used for such people as collective group and or a community. তাহলে এই যে বললাম, এই শব্দটা ব্যবহৃত হয় দুই একটা পরিবারের জন্য। কালেকটিভ গ্রুপ আর কমিউনিটি পিপল যখন একসাথে চলে যায় তাকে বলা হয় ডায়াসপোরাস। ইয়েস, রোহিঙ্গাস আর দ্য ক্লিয়ার এভিডেন্স অফ ডায়াসপোরাস পিপল ইন বাংলাদেশ। ক্লিয়ারলি, হু আর দ্য সেকেন্ড এন্ড থার্ড জেনারেশন অফ বাংলাদেশি পপুলেশন ইন ব্রিটেন? বলতো সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন কারা, ফার্স্ট জেনারেশন কারা? ফার্স্ট জেনারেশন হচ্ছে দাদা দাদি, ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশন বাবা মা, থার্ড জেনারেশন হচ্ছে ছেলে মেয়ে, সন্তান সন্ততি। আচ্ছা, হোয়াট ইজ কনফ্লিক্ট? এটা আসছিল সম্ভবত এই ইউনিটে। হোয়াট ইজ কনফ্লিক্ট? হোয়াট অপটিমিজম ক্যান ইট ব্রিং ফর দ্য ইন্ডিভিজুয়ালস ইনভলভড? দ্বন্দ্বটা কি? দ্বন্দ্বটা যে সমস্ত ব্যক্তিগুলো এতে নিপতিত হয় বা জড়িত থাকে তাদের জন্য কি আশাবাদ নিয়ে আসে? বর্তমানে বলছে না, দ্বন্দ্ব বা কনফ্লিক্ট ক্যান বি ইভেন কি বলা যাবে, গুড ইফ উই নো হাউ টু
ডিল ইট, তাই না, উইথ রিজন। আমরা যখন যৌক্তিকভাবে এটা মোকাবেলা করতে পারি তখন কনফ্লিক্টটা আসলে আমাদের একটা সমাধানে পরিণত হয়, এবং সেই সমাধানটাই আমাদের জন্য একটা অপটিমিজম বয়ে আনে। হোয়াই উইল উই ও টু এটার দরকার নেই, তারপরে কথা তো এর বাইরে টেক্সট থেকে কোনো কোশ্চেন করার মতো নেই। হোয়াট ইজ বিউটি, হোয়ার ক্যান উই ফাইন্ড ইট? তাহলে এটা বলতো বিউটি কি? সৌন্দর্য, তাই না? ইট ইজ বিউটি ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, তাই না? কিছুই না বুঝলে খালি বলবা বিউটি ইজ অ্যান আর্ট, তাই কিনা, শিল্প। আচ্ছা, বিউটি ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট আর্ট লিখছি, ইট ইজ এ ফিলিং অফ ইনভিজিবল পাওয়ার, ইট ইজ ইউনিভার্সাল অ্যান্ড ইজ আওয়ার সেন্স পারসেপশন, পারসেপটিভ আর্ট আছে না, ইট লাইজ ইন আওয়ার সেন্স পারসেপশন। এটা আমাদের ইন্দ্রিয় বোঝাপড়া বা অনুভূতির উপরে সৌন্দর্য নিহিত থাকে। এখানে আমার একটা বড় বিশাল একটা লেখা আছে, এবং ওই লেখাটা সবসময় আমি সেরা লেখা বলি। বিউটি, ওটা হচ্ছে যে বিউটি কন্টেস্ট, সৌন্দর্য প্রতিযোগিতা নিয়ে আমি একটা লিখেছিলাম, এবং সেখানে অনেক মানে হার্শ ক্রিটিসিজম ছিল, সেখানে মানে নিষ্ঠুর একটা সমালোচনা, তীক্ষ্ণ সমালোচনা ছিল, যে যারা বিউটি কন্টেস্ট করে তারাও যেমন মানে মানে কি ফুলিশ পিপল, আর যারা তাতে অ্যাটেন্ড করে তারাও ফুলিশ পিপল। পারফর্মার্স অলসো আর ফুলিশ পিপল। সৌন্দর্য ইজ নট টু বি এক্সপ্রেসড। তাহলে বিউটি লাইজ উইদিন দ্য হার্ট, তাই না, মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকে। কাজে এটাকে যারা তুলে ধরে ফার্স্ট সেকেন্ড থার্ড বানায়, এটাও যেমন যৌক্তিক না, আর যারা অ্যাটেন্ড করে তারা নিজেরাও আসলে যৌক্তিক লোকজন না। এই নিয়ে একটা ভালো লেখা আছে আমার ফেসবুক ওয়ালেও আছে, ইউ ক্যান সি দ্যাট বাই সার্চিং বিউটি কন্টেস্ট ইন মাই পারহ্যাপস ইন মাই পিনাকল গ্রুপ, পিনাকল ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রুপ নামে একটা গ্রুপ খোলা আছে। আচ্ছা, যা হোক, পরে কোনো এক সময় দেখাবো। বলতো, ইট ইজ ইউনিভার্সাল অ্যান্ড ইজ আওয়ার সেলফ পারসেপটিভ আর্ট, ইট ইজ অ্যান অবজেক্টিভ আইডেন্টিটি অ্যাজ ওয়েল। এটা একটা নিরপেক্ষ সত্তা, সৌন্দর্য। অ্যাজ উই লুক অ্যারাউন্ড উই ডিসকভার বিউটি ইন প্লেজারেবল অবজেক্টস অ্যান্ড সাইট ইন নেচার। তোমাদের বইতে লেখা আছে। আমরা যখন চারিদিকে দেখি তাহলে আমরা সুন্দর জিনিসের মধ্যে সৌন্দর্য পাই, প্রকৃতির মধ্যে সৌন্দর্য পাই, ইন দ্য লাফটার অফ দ্য চিলড্রেন, বা সুন্দর না, শিশুর হাসির মধ্যে সৌন্দর্য পাই, ইন দ্য কাইন্ডনেস অফ দ্য স্ট্রেঞ্জার্স, মানে অপরিচিতের দয়ার মধ্যে একটা সৌন্দর্য আছে। ইট অলসো লাইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। বিহোল্ডার মানে কি? যারা দর্শনকারী, যারা দেখে তাদের চোখের মধ্যেও সৌন্দর্য থাকে, তাই না? তাহলে আমরা বলি না তোর মুখে ফুল চন্দন পড়ুক, তাহলে এখন থেকে বলবা তোর চোখে ফুল চন্দন পড়ুক। বলে তুই আর সুন্দর হয়েছিস বা চিকন হয়ে গেছিস, তখন বলে না তোর মুখে ফুল চন্দন পড়ুক। তাহলে আমরা কি বলতে পারি না তোর চোখে ফুল চন্দন পড়ুক? কি হয় কিনা? মুখে ফুল চন্দন পড়ুক এটা তো তখন বলি যখন সে আমার কোনো ভালো কিছু বলে বা আমার ভালো কিছু কামনা করে। আচ্ছা, ব্লেসড বি ইওর টাং। হ্যাঁ, যখন দেখে বলছে, আগে